নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি হলো লেখক বিমল করের লেখা একটি বিখ্যাত উপন্যাস অসময়। এই বইটি নিয়ে, এই বইটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। বর্তমানে বইটির দাম হচ্ছে 500 টাকা আর এর মোট পাতার সংখ্যা 187। 1975 সালে এই বইটা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল। এটি একটি সামাজিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস। অন্যান্য অনেক সামাজিক উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাই অনেক চরিত্রের আনাগোনা রয়েছে, কিন্তু এই উপন্যাসটির মধ্যে মাত্র 6টি মূল চরিত্র। এক একটা পর্বে এক একটা চরিত্র এসে তাদের নিজেদের কথা বলছে। পুরো উপন্যাসটাই উত্তম পুরুষে লেখা। এক একজন চরিত্র এসে তাদের নিজেদের কথা বলছে, তাদের ভালো লাগা মন্দ লাগা, তাদের মানসিক ওঠাপড়া, সেই সমস্ত কথা বলছে এবং তার পাশাপাশি অন্যান্য চরিত্রদের কথাও বলছে। এর মাধ্যমে আমরা সেই চরিত্রটাকে তার নিজের চোখ দিয়ে যেমন দেখতে পাই, তেমনি অন্যান্যরা তাকে কিভাবে দেখছে সেটাও আমরা এই উপন্যাসে দেখতে পাচ্ছি। এই লেখা স্টাইলটা আমার বেশ অভিনব লেগেছে। প্রথমে ধরি এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মোহিনীকে। 36 বছরের এই সুন্দরী তরুণীর যথাসময়ে বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের পরেই সে বুঝতে পারে তার স্বামী একজন লম্পট। কয়েক মাস শ্বশুরবাড়িতে কাটিয়ে সে পাকাপাকিভাবে বাপের বাড়িতে ফিরে চলে আসে এবং সে তার মন থেকে স্বামী এবং শ্বশুরবাড়ির সমস্ত স্মৃতি মুছে ফেলে দেয়। জ্যাঠামশায়ের ছত্রছায়ায় ভাই বোনদেরকে নিয়ে তার সংসার। মা বাবা জেঠিমা মারা যাবার পর এখন সেই এই সংসারের কর্ত্রী। এরপর আমরা মোহিনীর ভাই সুহাসকে দেখতে পাই। সে কলকাতায় থাকে এবং সেখানে চাকরি করে, কিন্তু যখনই সে গ্রামের বাড়িতে আসে তখনই সে সঙ্গে করে তার কোনো না কোনো বন্ধুকে নিয়ে আসে এবং গ্রামে থাকাকালীন তাদের সঙ্গেই সে সময় কাটায়। অন্য চরিত্রদের চোখ দিয়ে সুহাসকে যখন আমরা দেখি তখন তাকে অত্যন্ত স্বার্থপর একজন মানুষ বলে মনে হয় সেই সংসারের সব দায় দায়িত্ব ঝামেলা সবকিছু এড়িয়ে চলতে চায়। কিন্তু যখন সুহাসের নিজের কথা শুনি, তার চোখ দিয়ে তাকে দেখি, তখন বুঝতে পারি নিজের পরিবারের জন্য, দিদির জন্য কতখানি স্বার্থত্যাগ সে করেছে। নিজের সুখ বিলাসিতা সবকিছু বিসর্জন দিয়েছে এবং গ্রামে বুলা নামের একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। নিজের স্বার্থত্যাগ করতে গিয়ে সেই প্রেমকেও সে নীরবে প্রত্যাখ্যান করে। এরপর আমরা গ্রামের আরেকজন মানুষ সচিপতিকে দেখতে পাই, যে সবসময় মৃত্যু ভয়ে শঙ্কিত হয়ে থাকে, কারণ তার পরিবারের প্রায় সকলেই অকালে কোনো না কোনো দুর্ঘটনায় মারা গেছে। কোনো এক সময় মোহিনীর সঙ্গে তার বিয়ের কথা উঠলেও এবং মোহিনী এবং সচিপতি দুজনে পরস্পরকে পছন্দ করলেও সর্বদা মৃত্যু ভয়ে ভীত সচিপতি বিয়ে করে মোহিনীর দায়িত্ব নিতে এগিয়ে আসেনি। এরপর আমরা বাড়ির ছোট মেয়ে আয়নাকে দেখি। জ্যাঠামশাই দাদা দিদিদের আদরে বড় হয়ে ওঠা আয়না এখনও তাদের চোখে সেই ছোট্ট বাচ্চা মেয়েটি রয়ে গেছে, কিন্তু আসলে যে আয়না বড় হয়ে গেছে সে কথা জানতে পারি তার নিজের কথা থেকে। তার ভালো লাগা মন্দ লাগা, তার মানসিক উত্থান পতনের কথাও আমরা জানতে পারি। এরপর আমরা দেখি জ্যাঠামশাইকে। নিঃসন্তান জ্যাঠামশাই তার ভাইয়ের 3 ছেলে মেয়েকেই নিজের সন্তানের মতো আগলে রাখেন। তাদেরকে জীবনে প্রতিষ্ঠা করা এবং তাদের সুখ স্বাচ্ছন্দ্যতেই জড়িয়ে আছে জ্যাঠামশায়ের সুখ ও শান্তি। এবার আমরা দেখি এই উপন্যাসের আরও একটি কেন্দ্রীয় এবং সবচেয়ে অন্যরকম একটি চরিত্র অবিনকে। সুহাসের বন্ধু অবিন। তার বর্ণনা যে কিভাবে দেব ঠিক বুঝতে পারছি না, কারণ খুব অল্প কথায় কিন্তু অবিনকে বর্ণনা করা যায় না। সে উদ্দাম উচ্ছল বলগাহীন ঘোড়ার মতো ছুটে চলা একজন মানুষ, যে সমাজের সব রকম নোংরামি ভণ্ডামি কুপ্রথাকে ভেঙে তছনছ করে দিতে চায়। এই জন্য যখন তখন তার বন্ধুদের সাথে তার তর্ক বেঁধে যায়। সে অত্যন্ত স্পষ্টবাদী, মুখের ওপর যখন তখন দুমদাম করে যে কোনো কথা বলে দিতে পারে। সে কোন রকম নিয়ম নিষ্ঠা সৌজন্যের তোয়াক্কা করে না, অথচ তার মধ্যে অত্যন্ত সংবেদনশীল একটি মন রয়েছে। এই অবিনকেই প্রচণ্ড ভয় পায় মোহিনী। বহু বছর ধরে তিল তিল করে সংস্কারের যে প্রাচীর গড়ে তুলেছিল মোহিনী নিজের চারদিকে, অবিন যেন কালবৈশাখী ঝড়ের মতো মোহিনীর জীবনে এসে সেই প্রাচীর ভেঙে চুরে গুড়িয়ে দিতে চায়। অবিন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে দিতে পারে, সেই ব্যাপারটাকেই প্রচণ্ড ভয় পায় মোহিনী। সবসময় সে ভয়ে ভয়ে থাকে। এই বুঝে অবিন কিছু করে বসলো। অবিনের সাথে মোহিনীর সম্পর্কটা যে কি সেটা খুব সহজে বোঝা যাবে না, কারণ সুহাসের বাকি বন্ধুদের সঙ্গে মোহিনীর যা সম্পর্ক অবিনের সঙ্গে তা নয়। ভাইয়ের বন্ধুর সঙ্গে দিদির যেরকম সম্পর্ক থাকে সেই রকম সম্পর্ক তো একদমই নয়।
ওদের মধ্যে যে সম্পর্কটা কীরকম সেটা বোঝা খুব মুশকিল। মানে বইটা যখন আমরা পড়বো তখন এক একজনের কাছে এক এক রকম মনে হবে। কারো কাছে হয়তো মনে হতে পারে যে অবিন আর মোহিনীর সম্পর্কটা প্রেমের সম্পর্ক। আমার কিন্তু একেবারে ওদের সম্পর্কটা প্রেমিক প্রেমিকার সম্পর্কের মতো লাগেনি। এই সম্পর্কের যে কি নাম দেওয়া যেতে পারে সেটা তো আমি মোটেই বুঝতে পারছি না। সম্পর্কের যে নাম থাকতেই হবে এরকম কোনো মানে নেই। এই জিনিসটা পড়তে গিয়ে বিমল করেরই একটি ছোট গল্পের কথা আমার খুব মনে পড়ছিল। সে গল্পটার নামও হচ্ছে সম্পর্ক। গল্পটা আমি পড়েছিলাম বিমল করের লেখা 50টি গল্প, এটাও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। এই বইটা থেকে পড়েছিলাম। গল্পটার নাম হচ্ছে সম্পর্ক। সেখানে দুজন নারী এবং পুরুষের সম্পর্ক দেখানো হয়েছে। সেই সম্পর্কটা যে কি অদ্ভুত একটা সম্পর্ক, মানে সেই গল্পটা না পড়লে বোঝা যায় না। যদিও সেই গল্পের সঙ্গে কিন্তু এই অসময়ের গল্পের বা অবিন মোহিনীর সাথে ওইখানে যে নারী পুরুষের সম্পর্ক দেখানো হয়েছে তার কোনো রকম মিল নেই। সম্পূর্ণই আলাদা গল্প। ওই গল্পটাও আলাদা আর এই অসময় উপন্যাসটিও আলাদা। যদিও কোনো মিল নেই, কিন্তু ওই অবিন আর মোহিনীর সম্পর্কের কথা বলতে গিয়ে আমার মানে হঠাৎ করে ওই গল্পটার কথা মনে পড়ে গেল, সেই জন্য বললাম। যাই হোক, এবার অবিনের কথায় আসি। অবিনের চরিত্রটা যে মানে লেখক কিভাবে সৃষ্টি করেছেন, ভীষণ অদ্ভুত টাইপের একটা চরিত্র, অথচ ভীষণ মানে ভালো লাগবে, একটা অন্যরকম ধরনের চরিত্র। আমার তো ভীষণ ভালো লেগেছে অবিনের চরিত্রটাকে। যাই হোক, এরপর কি হবে? অবিন কি পারবে মোহিনীর সেই এত বছরের গড়ে তোলা সংস্কারের প্রাচীর ভেঙে ফেলতে? আর সচিপতি, তারই বা কী হবে? সে কি মৃত্যু ভয়কে জয় করতে পারবে, নাকি মৃত্যু এসে তাকেও অকালে টেনে নিয়ে যাবে? আয়না, সুহাস, বুলা, আয়নার বন্ধু তপু, জ্যাঠামশাই, এদের কার কি হলো সব কিছু জানার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই উপন্যাসটা পড়ে দেখতে হবে। বিমল করের লেখা অসময়, এই উপন্যাসটা অবশ্যই পড়ে দেখুন। এত সুন্দর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে এই বইটার মধ্যে। প্রত্যেকটা চরিত্রর, যখন এক একটা চরিত্র পড়ছি, এক একটা অধ্যায়, তখন মনে হচ্ছে সেই চরিত্রটা যেন আমার সামনে এসে কথা বলছে। এমন সুন্দর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বাংলা সাহিত্যে মানে খুব বেশি নেই বলেই আমার মনে হয়। সেজন্য বলবো, সামাজিক বই পড়তে যারা ভালোবাসেন, মানুষের মন নিয়ে, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে, এইসব ব্যাপার নিয়ে বই পড়তে যারা ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই বিমল করের লেখা এই উপন্যাসটা পড়ে দেখুন। অসময় অসাধারণ একটি উপন্যাস। বিমল কর মানেই কিন্তু শুধু কিকিরা নয়। কিকিরা ছাড়া বিমল করের বই নিয়ে আলোচনা আমি খুব একটা বেশি দেখিনি। যদিও ওই বালিকা বধূ বা এরকম 2-4টে বই আছে যেগুলোকে নিয়ে খুব আলোচনা হয়, কিন্তু মানে বিমল করের লেখা যে মানে কতটা শক্তিশালী সেটা আপনারা ওনার লেখা পড়লে বুঝতে পারবেন। বেশ অন্যরকম লেখা ওনার। বাংলা সাহিত্যে যতগুলো মানে স্তম্ভ আছে আমরা বলতে পারি, যে সমস্ত সাহিত্যিকরা রয়েছেন যারা বাংলা সাহিত্যের স্তম্ভ, তার মধ্যে উনি একজন। ওনাকেও একজন বেশ শক্তিশালী স্তম্ভ বলেই আমার মনে হয়। তো ওনার লেখা পড়ে দেখুন। শুধু কিকিরাকে দিয়ে বিমল করকে জাজ করবেন না, ওনার লেখা অন্যান্য বইগুলো পড়ে দেখুন। তার মধ্যে এই অসময় বইটা কিন্তু অবশ্যই পড়ে দেখুন। আর পড়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।